তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছে গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, ধর্মীয় উগ্রবাদ কি মাথাচড়া দিয়ে উঠছে? এছাড়াও বৈশ্বিক যে সংকট চলছে, ইরান এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে জ্বালানির বাজারে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এবং এক ধরনের শান্তি আলোচনার কথা হয়েছিল ইসলামাবাদে, সে আলোচনাও ভেস্তে গেছে। ফলে যে স্বস্তির সুবাতাসের প্রত্যাশা জনমনে ছিল, সেটিও কিন্তু অনেকটাই মলিন হয়ে গেছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা বিষয়ক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। মাহবুব কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা আগামীকালকে পয়লা বৈশাখ, বিগত বেশ কিছু বছর ধরে পয়লা বৈশাখ নিয়ে এক ধরনের টানপেরণ ছিল। কেউ এটিকে সাম্প্রদায়িকতার খোলসে মোড়কে এক ধরনের আবৃত করতে চাইতো, আবার কেউ এটিকে ধর্মীয় মৌলবাদের দিকে বা ধর্মীয় মৌলবাদী দৃষ্টিকোণ থেকে, লেন্স থেকে দেখবার চেষ্টা করত। পয়লা বৈশাখ আসলে আমাদের সবার, আমাদের সংস্কৃতির, আমাদের অবহমান বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। এটিকে ধর্মীয় খোলস দেওয়ার কোনো মিনিমাম সুযোগ নেই। এবছর একটা নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, এই সরকারের সময় আমরা আগামীকালকে বর্ষকে বরণ করতে যাচ্ছি, কিন্তু এর আগেই আমরা দেখছি আবারও সেই মব একটু একটু করে হুইসপারিং করছে। এখানে সাম্প্রদায়িক উস্কানিও কিছুটা দৃশ্যমান হয়ে উঠছে। আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। আমি একটু আগে একটা ফটোকার্ড দেখছিলাম, এটা সত্যি কিনে যায়, এখন তো সব কিছু বিশ্বাস করা যায় না আর কি। হ্যাঁ, সেখানে এটা সাদিক কায়ুমের একটা উনি বলতেছেন যে পয়লা বৈশাখ হিন্দুয়ানি কালচার, এটা আমরা চলেন প্রতিরোধ করি, এরকম একটা ফটোকার্ড দেখলাম। আমি জানি না এটা সত্যি কিনা, এখন তো ব্ল্যাকমেইলিংও হয়। যাই হোক, দেখেন, ডক্টর ইউনূসের যে 18 মাস না, এই 18 মাসে দুইটা দর্শনের উপরে প্রচণ্ড আঘাত এসছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, আর একটা হচ্ছে আমাদের কালচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য বাঙালি হিসাবে আমাদের। এই দুইটা এরিয়াতে মারাত্মক আক্রমণ এসেছে এবং এটা নেতৃত্ব দিয়েছেন স্বয়ং ইউনূস সাহেব। এবং ওই একটা কথা আছে যে রাজনীতিক মানব সম্প্রদায়কে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে শত্রু আর একটা হচ্ছে টুলস। ঠিক আছে, ভিলেন বা রাজনীতি করতে গেলে ভিলেন লাগে এবং ভিলেনকে দমানোর জন্য টুলস লাগে। তো ডক্টর ইউনূসের টুলস ছিল এই জেহাদি, ডক্টর ইউনূসের টুল ছিল ফান্ডামেন্টালিস্টরা, কখনো কখনো এনসিপি। এবং এনিমি কি? এনিমি হচ্ছে মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ এবং আমাদের কালচারাল হেরিটেজ। এই যে আপনার আমাদের যে লোকগীতি, আউল বাউল যা আছে আর কি, লোক সংস্কৃতি ইত্যাদি, এটা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। এবং আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে এগুলি আসলে টিকে থাকবে কিনা, মুক্তিযুদ্ধের যে ইতিহাস টিকে থাকবে কিনা, আমাদের কালচারাল হেরিটেজ টিকে থাকবে কিনা, আমরা ভয় পেয়ে গেছিলাম। তো নির্বাচনের পরে যখন বিএনপি জিতে গেল, তখন আমি একটা টক শোতে বলছিলাম যে এই নির্বাচনটা হয়েছে আসলে দুইভাবে। একটা হচ্ছে এই নির্বাচনটা ছিল থিওক্রেসি বনাম লিবারাল ডেমোক্রেসি, ধর্মতত্ত্ব বনাম উদার নৈতিকতা। ধর্মতত্ত্ব হেরে গেছে, থিওক্রেসি হেরে গেছে এবং লিবারাল ডেমোক্রেসি জিতেছে। আর একভাবে হয়েছে যুদ্ধটা, সেটা হচ্ছে মেরিটোক্রেসি বনাম ফ্যানাটিসিজম, মেধাতত্ত্ব বনাম ফ্যানাটিজম, ধর্মান্ধতা। ধর্ম না, কিন্তু ধর্ম তো ভালো জিনিস, ধর্মান্ধতা। এইখানে মেরিটোক্রেসি জিতছে। এইটা আমি একটা টক শোতে বলি ইলেকশনের রেজাল্টের পর।
কিন্তু দেখেন মানে সিনারিও কিন্তু মানে আজকে পর্যন্ত আপনি যেটা বললেন যে একটা মব হয়েছে এবং একজন পীরকে, হ্যাঁ, কেউ বলেন কুপিয়ে হত্যা করা কুপিয়ে হত্যা, কেউ বলেন পীর, কেউ বলেন তথাকথিত পীর, যাই হোক হোক, আফটার হি ইজ এ হিউম্যান বিইং, নো একজন নাগরিক তো। নাগরিক, নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন। সে যেই হোক, যে পরিস্থিতি হোক, যত অন্যায়কারী হোক, যত অপরাধী হোক, যে মানে তার পরিচয় যাই হোক না কেন, কোনো যুক্তিতেই কিলিং হ্যাজ নো জাস্টিফিকেশন। সো এবং এটা হয়েছে মব দ্বারা, এটা একটা বড় মানে খুব কি বলে যে, এবং পুলিশ বলছে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, অথচ পুলিশ কিন্তু এই ঘটনার পরে পুরো এলাকা কর্ডন করে রেখেছে এবং যেদিন ঘটনা ঘটেছে ওই দিন কিন্তু সকাল থেকে ওই এলাকায় পুলিশ ছিল। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আমি ইদানিং বলতেছি একটা কথা, সোসাইটিতে কিন্তু ক্রাইম থাকবে, হ্যাঁ, এটি স্বাভাবিক, হ্যাঁ, এটা ইউরোপ আমেরিকাতে আছে, ইভেন ইন দ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেখানেও কিন্তু 0.001 ক্রাইম আছে আর কি, আর টোটালি ক্রাইম ফ্রি জোন কিন্তু নাই ভার্চুয়ালি। কথাটা হচ্ছে যে ক্রাইম হওয়ার পরে রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সেইটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, যেমন ইউনুসের আমলে কী হয়েছে, ক্রাইম হয়েছে একের পর এক, কিন্তু নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক, কারো বিরুদ্ধে কোনো মানে হয় নাই, ব্যবস্থা নেওয়া হয় নাই। তা আমরা আশা করবো, যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে নো মব, তারপরেও আমরা দেখলাম কয়েকটা মব হয়েছে, একটা কোর্টে মব হয়েছে, হ্যাঁ, এই যে 111-এর যে একজন আর্কিটেক্ট মাসুদ সাহেবকে যখন কোর্টে নেওয়া হলো, এটা মব হয়েছে, তারপরে আরও দু একটা হয়েছে, তারপরে এই যে এটা তো হয়েছে, তাই না? তো আমরা দেখতে চাই যে আসলে এই মবের বিরুদ্ধে এইটা বিচ্ছিন্ন ঘটনা বলে এটা পার পাওয়া যাবে না। এখানে কি উগ্রতা বা উগ্র সাম্প্রদায়িক কোনো আস্ফলন বা কোনো প্রাদুর্ভাব বা উত্থান দেখছেন? আমি বলছি দেখেন, ফান্ডামেন্টালিজম অথবা এক্সট্রিমিজম, ইট ইজ এ গ্লোবাল ফেনোমেনা, নট ইন বাংলাদেশ, ইভেন ইন ইন্ডিয়া। দেখেন ওখানে হিন্দু ফান্ডামেন্টালিজমরা কত উগ্র হয়ে যাচ্ছে। ইন ইউরোপ অলসো ক্রিশ্চিয়ান ফান্ডামেন্টালিজম কিন্তু আছে, বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন আপনি, আই রিমাইন্ড ইউ, সেটা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন, সে বলছিল যে ইহুদিদের, ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে আমি জায়নিস্ট হয়ে যাব, মানে আমি কি বলে যে ইহুদিবাদ। দেখেন জু এবং জায়নিস্ট, এটা আলাদা, কিন্তু জু মানে সিম্পল ইহুদি, আর জায়নিস্ট মানে ইহুদিবাদী, অর্থাৎ এটা একটা তন্ত্র, একটা মৌলবাদ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা তন্ত্র। তো আমেরিকার মতো দেশের একটা প্রেসিডেন্ট, সে যদি বলে যে ইসরায়েলের স্বার্থে আমি জায়নিস্ট হয়ে যাব, তাহলে যদি এখানকার কেউ যদি ফান্ডামেন্টালিস্ট আচরণ করে, তাতে অবাক হওয়ার কী আছে? ইটস এ গ্লোবাল ফেনোমেনা। এবং তাই বলে তো আমরা স্বাভাবিকভাবে বলছি এটাকে মেনে নিতে না, পারি না। আমি এটা তো কথার কথা হিসেবে বললাম। কথাটা হচ্ছে বাংলাদেশ ফান্ডামেন্টালিজমের জন্য একটা উর্বর ভূমি, ঠিক আছে? ফান্ডামেন্টালিজম একটা খুব, এখানে কিছু একটা উস্কে দিতে পারলেই হলো। হ্যাঁ, একটা উর্বর ভূমি। আপনি বুঝেন না, সাইদিকে দেখা গেছে চাঁদে, এই একটা কথার উপর ভিত্তি করে কতগুলি লোক মরে গেল, হ্যাঁ, একটা আনসাইন্টিফিক কথা, যে এই কথার মধ্যে কোনো ভিত্তি নাই, একেবারে হ্যালুসিনেশনেও সুযোগ নেই, তাই না? সেইটার ভিত্তিতে কত 22 জনের 23 জন বগুড়ায় মরে গেল, হ্যাঁ, কি কাণ্ড। এবং এই যে গত নির্বাচনের আগে জামাত কি বলছিল, জামাতে কোনো নেতা বলে নাই যে কবরে গিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোথায় ভোট দিছো ইত্যাদি, তাই না? এবং শেষ পর্যন্ত তারেক রহমানকে বলতে বাধ্য হইল, এটাকে কাউন্টারঅ্যাক্ট করতে উনি বাধ্য হইলেন, হ্যাঁ, যে এটা যে ধর্মভিত্তিক কথা না। তো এই যে কি বলে যে মানুষের মধ্যে যে কুসংস্কার, মানুষের মধ্যে যে বিজ্ঞানহীনতা, এইটা তো আমাদের মানুষের মধ্যে আছে, হ্যাঁ। এবং এগুলিকে যখন উস্কে দেওয়া হয়, এগুলিকে যখন গেম, কোনো গোষ্ঠী আছে আছে এবং যারা এগুলি উস্কে দেয়, তারা কিন্তু ধর্মীয় কারণে উস্কায় না, পলিটিক্যাল কারণে উস্কায়, গোষ্ঠী স্বার্থ, তাই না? পলিটিক্যাল কারণে এবং গোষ্ঠী স্বার্থে কারণে উড়ায়। কিন্তু যারা ভিকটিম হয়, যারা প্ররোচিত হয়, তারা মনে করে যে এটা ধর্মীয় ব্যাপার। ইন্টারেস্টিং কিন্তু, যারা এটা মাস্টার মাইন্ড, তারা করতেছে পলিটিক্যাল কারণে, ঠিক আছে, আর যাদেরকে করতেছে তারা ভাবতেছে এইটা একটা পিওর ধর্মীয় কাজ করতেছি আমরা, হ্যাঁ। এইটা এক ধরনের অন্ধত্ব, হ্যাঁ, এটা একটা বড় ট্র্যাজেডি আর কি। সেই কারণে আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু এবিএম মোশাররফ হোসেন, নতুন সংসদ সদস্য, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, একই সঙ্গে আলোচনাও শুনতে চাচ্ছি আমাদের ধর্মীয় উগ্রবাদ, যেটি মাহবুব কামাল ভাই যে জায়গায় ছাড়লেন সেই জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে সাইদ খান, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় মাহবুব কামাল ভাই, এবং আমার যে হলে আমি
বিশ্ববিদ্যালয়ে জীবন কাটিয়েছি সেই হলের বড় ভাই, যার জন্য মাহবুব ভাইকে যখন আমি পাই আমার অনুভূতিটা আলাদা একটা হয়। থ্যাংক ইউ। আপনি যে কথাটি বলেছেন যে আমাদের এখানে মৌলবাদীদের একটা অবস্থান আছে, এটা তো অস্বীকার করা মৌলবাদ না, উগ্রবাদ। মৌলবাদ আছে সব জায়গায়, আছে, কিন্তু এই এটা উগ্রবাদ, উগ্রবাদী হ্যাঁ, আচরণ আচরণ এইটাকে আপনি কিন্তু অস্বীকার করা যায় না। এটা নানা ফর্মে আসে, নানা চেহারায় আসে, নানা রূপ ধরে এগুলি আসে। এবং এরা সবচেয়ে বড় যে ব্যাপারটা, মাহবুব কামাল ভাই হয়তো ওই জায়গায় যায় নাই, এরা সুযোগটাকে ব্যবহার করতে চায়। এটা হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই যে দেখবেন বাংলাদেশটা এখন মোটামুটি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থানে বিরাজ করছে। এই মুহূর্তে কোনো মব হবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না, কারণ জনগণের আকাঙ্ক্ষা ছিল। মাহবুব কামাল ভাই কিন্তু শুরুতেই একটি বিষয় বললেন যে একটি ফটো কার্ড ঘুরে বেড়াচ্ছে। এইটা তো এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সোশ্যাল মিডিয়া। কারণ আপনি মনে করেন আমরা তো যারা মাহবুব ভাইয়ের হয়তো শহরের লোক, আমরা তো গ্রামের মানুষের সাথে সম্পৃক্ত, তারা ছাপার অক্ষরে অথবা কোনো ছবিতে যদি কোনো ফেসবুকে কোনো কিছু দেখে এটা কিন্তু তারা বিশ্বাস করে, কারণ তাদের মাথায় এটা নাই যে এটাকে তৈরি করা যায়। কিন্তু এটি সরকারের তো কর্তৃপক্ষ আছে যারা এটিকে ক্লারিফাই করতে পারে, বা সেই কর্তৃপক্ষ কিন্তু রিউমার স্ক্যানার তো থাকা উচিত। রিউমার স্ক্যানার কিন্তু আমরা টোটাল সকল মানুষের মাথাটা এখনো দিতে পারিনি। আমরা যারা শিক্ষিত, যারা সোশ্যাল মিডিয়া বোঝে অথবা ইন্টারনেট বোঝে, আপনি একটা জরিপ করে দেখেন কতজন লোক এটা বোঝে না। এই ক্ষেত্রে আমাদের ব্যাপক প্রচারণা চালানো উচিত। এবং আমাদের আইসিটি যারা দেখে, মানে রাষ্ট্রের, এদের খুব দ্রুত রেসপন্স করা। কিন্তু এগুলো তো আইন প্রয়োগ করে আসলে এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। প্রয়োগ করে এগুলি হবে না। এগুলো একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল একটা মুভমেন্ট দরকার, এটা দরকার। সেটি তো রাষ্ট্রেরই দায়িত্ব। হ্যাঁ, রাষ্ট্র করছে। এখন এই প্রবলেমগুলো কিন্তু নতুন এক একটা প্রবলেম কিন্তু আমাদের সামনে আসে। আপনি কি এখন থেকে 5 বছর আগে এই যে ফটো কার্ড তৈরি করা যায়নি আমরা কেউ চিন্তা করেছি? আমরা তো চিন্তাও করিনি। অথবা আপনার এই যে নানা ধরনের সংবাদ পরিবেশন করে মানুষকে কনফিউজড করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আগে চিন্তাও কেউ করতো না। বরং মানুষ, মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন একটা আর্টিকেল লিখতো সেটা আমরা অনুসরণ করতাম। এখন আমি কিন্তু মাহবুব ভাইয়ের লেখার আমি ভক্ত, কারণ আমরা কিছু, যারা নতুন প্রজন্মেরা কিন্তু কিছু জানতে চায়। কিন্তু এইভাবে যদি একটা বিভ্রান্তি তৈরি হয় সেটা কিন্তু আগামী প্রজন্মের জন্য কিন্তু একটা বিরাট সমস্যা হিসেবে দেখা। মাহবুব ভাই ওনার আলোচনায় একটা জায়গা, কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা টাচ করলেন, যে আসলে ঘটনা হচ্ছে যে যারা এটি উস্কে দেয় তারা একটি স্বার্থন্বেষী মহল, কিন্তু যারা এটি করে তারা মনে করে তারা একটি ধর্মীয় কাজ করে। হয়তো দেখা যাচ্ছে এটার গুরুত্ব অথবা এটার রিয়াকশনটা কি হতে পারে এইটাও তারা অনুধাবন করে না। আপনি মনে করেন যে এই লোকটাকে আজকে হত্যা করা হয়েছে পিটিয়ে, হয়তো যারাই ঘটনা ঘটেছে এইটার মানে কতটুকু এটার প্রভাব পড়তে পারে এই ধারণাই তাদের মধ্যে নাই, বা কেন মারলো তাও তারা জানে না। হয়তো একটা গোষ্ঠী এমন একটা পরিবেশ তৈরি করে, যেমন আমি একটা বলি, এটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসছে। আমি একটু পলিটিক্যাল, তো আমরা যখন পলিটিক্যাল লোক তো ওই দিকে যেতে হচ্ছে। আপনি রাজনীতির মধ্যে ডিবেট থাকবে, রাজনীতির মধ্যে আপনার একটা মত থাকবে, আমার মতটা থাকবে, কিন্তু সার্বজনীনভাবে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, এটাই রাজনীতিবিদদের কাজ। আপনি দেখেন আমরা কিন্তু এই আজকে আমি 2 দিন ধরে দেখতেছি সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করে বা মিডিয়া এগুলো আসতেছে যে একটা আন্দোলন শুরু হচ্ছে। এটা কিন্তু এই রটনা কিন্তু আছে না, এবং দেখেন আপনি এটা একটা মানুষ দীর্ঘ একটা আন্দোলনের মধ্যে দিয়ে প্রায় 1400 লোকের জীবনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ, এই মুহূর্তে কি আপনি যদি একবারে আমি নাই পলিটিক্যাল একজন কর্মী, মাহবুব ভাই সাংবাদিক, আপনি সাংবাদিক, আপনার একটু মেন্টালি জিজ্ঞেস করে মানুষকে এই মুহূর্তে কোনো আন্দোলন নেওয়ার মতো সক্ষমতা মানুষের মধ্যে আছে? এক ধরনের ক্যাম্পেইন তো চলছে। আরেকটা দেখেন আপনি, খুব পরিকল্পিতভাবে আরেকটা জিনিস আমি এটা প্রায় বলার চেষ্টা করি, আপনি দেখবেন কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই তো স্বাভাবিক। আইনের ধর্ম তো এইটাই। কিন্তু আপনি দেখবেন এই যে আমাদের কয়েকজন সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার আছে ডিউ টু কেউ মানব পাচারের অপরাধে, কেউ জুলাই আন্দোলনের অভিযোগ, আপনি দেখবেন একটা ন্যারেটিভ কিন্তু মিডিয়ায় দাঁড় করাতে চাচ্ছে যে এটা 1/11-এর একটা রিভেন্স নেওয়া হচ্ছে। মাহবুব ভাই খেয়াল করেছেন কিনা? এবং আজকে আমি দেখলাম একটা পেপারে খুব আরো একটা নিউজ করেছে যে কারা কারা মাস্টার মাইন্ড সেগুলি বলতে শুরু করেছে। এগুলিকে জনগণ এখন শুনতে চায়। 11-এর ঘটনায় তো কোনো মামলাই হয়নি, না, এগুলিকে মানুষ এখন শুনতে চায়। অথবা মানুষ এখন চায় এই যে আপনি বললেন যে আপনার উপস্থাপনায় যে জ্বালানি ক্রাইসিস কিভাবে সমাধান হবে, মানুষ শুনতে চায় নতুন একটি সরকার আসছে, তারা আগামী দিনে তাদের জন্য কি করতে চায়, মানুষের জন্য কি করতে চায়। তারা শুনতে চায় আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, আইন শৃঙ্খলা সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা আছে, আজকে এই যে একটা যুদ্ধ আজকে পৃথিবীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংকট থেকে কিভাবে আমরা বেরিয়ে যাবো, এগুলি মানুষ জানতে চায়। কিন্তু এখন মানুষ চায় যে একটা আন্দোলন করার।
এটাও আমার মনে হয় যে একটা নির্দিষ্ট গোষ্ঠী দেশটাকে একটা অস্থিতিশীল কিন্তু অবস্থা সরকার, তৈরি যেহেতু করতে আপনি একজন সংসদ সদস্য, আপনি তো এড়াতে পারেন না, আপনিও সরকার। চায়। আমি তো অবশ্যই, আমি তো বাউন্ড, আমি তো জবাব সুতরাং দিতে এটি বাউন্ড। কারা চাচ্ছে তাদেরকে চিহ্নিত করাও তো দায়িত্ব আপনাদের, এটি তো জনগণের দায়িত্ব না? এইটা এখন আপনার রাজনীতিতে তো অনেক কথা অনেক সময় বলা যায় না, অ্যাক্টিভিটিস দেখে বুঝতে হয় যে কে কি চায়। সেটা আপনারা কি বুঝতে আজকে পারেন? দেখেন, আমি একটা সোজা কথা বলি, মারুফ ভাই, আপনারা দুজনই জুলাই সম্বন্ধে ভালোই জানেন যে এখন জুলাই নিয়ে আজকে দেখেন 133টা অর্ডিন্যান্স সংসদ উত্থাপিত হয়েছে। এর মধ্যে মানে 97টা কিন্তু আইনে পরিণত হয়ে গেছে। কিছু নিয়ে বলা হচ্ছে যে এগুলি নিয়ে আরও অধিকতর মতামত দরকার, আরও গুরুত্ব দেওয়া দরকার, দিয়ে আমরা পাশ করি, ওকে। এবং বলছে এটাকে একটাও কিন্তু বাতিল করে দেওয়া হয়নি। এখন আপনি হয়তো কি, আজকে গভর্নমেন্টের বয়স হলো 54 দিন, 54 দিন, 2 মাস হয়নি। আপনি তো সময় দিতে হবে। যদি আমি ওয়াদা না রাখি তাহলে আপনি আমাকে তো পরে বলতে পারবেন যে আপনি তো কমিটমেন্ট ফেল করেছেন। এখনই যদি আপনি বলতে শুরু করেন কমিটমেন্ট, তাহলে জনগণের কাছে মেসেজটা কি যায়? কিন্তু আপনারা পুলিশ অর্ডিন্যান্স সহ অনেকগুলো অর্ডিন্যান্স আমার কথা হলো একটাও তো আপনাকে বাদ দেওয়া হয়নি। মানে এইগুলিকে বলা হয়েছে অধিকার, কিন্তু বলা হচ্ছে যে বাতিল করেছেন। না না না, সেটি তো আপনারা কাউন্টারও দিতে পারছেন না। আমরা দিয়েছি সংসদে, আপনি দেখেন স্পষ্ট, আপনার এই যে 97টা অর্ডিন্যান্স পাস হয়েছে, এ তো সর্বসম্মতিক্রমে পাস হয়েছে, সবাই দুই, এ নিয়ে কোনো কথা হয়েছে? বাকিগুলিকে কিছু ওই যে বিশেষ কমিটিতে বিএনপি নোটাপ দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপি দিয়েছে, সেইগুলিকে অধিকতরভাবে আরও কীভাবে গ্রহণযোগ্য করা যায় সেই ব্যবস্থা এখনও তো আপনার দরজাটা খোলা আছে। আপনি যদি দরজাটা বন্ধ করে দিত তাহলে আপনি বলতে পারেন যে সরকারি দল একটা স্বৈরাচারের দিকে যাচ্ছে। অর্থাৎ আমাদের টার্গেটটা হলো, মানে কোনো মহল, কোনো গোষ্ঠীর টার্গেটটা হলো দেশকে অস্থিতিশীল অবস্থা নিয়ে যাওয়া। ওই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, রাজনীতির প্রতি কিন্তু এই যে, মানে আমি যেটা আমলিকের আমলে বলতাম, মানুষ কিন্তু একটা বিশেষ করে ইয়ং প্রজন্ম কিন্তু রাজনীতি বিমুখ হয়ে গেছিল। এখন গণতান্ত্রিক পরিবেশ, কথা বলার অধিকার, এই সব কিছু মিলিয়ে কিন্তু মানুষ আশাবাদী। এই জায়গায় আমার মনে হয় যেই গোষ্ঠীটা অথবা যেই চক্রটা এই রাজনীতিবিদদেরকে অথবা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে কিন্তু আমাদের চিহ্নিত করা উচিত। মোশাররফ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, আছেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিরতির আগে এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, এরপর একটু আমরা মাহবুব কামাল আপনার কাছ থেকে শুনতে চাই। বৈশ্বিক যে নানান ধরনের ক্রাইসিস আছে, এই ক্রাইসিস মোকাবেলা করবার জন্য সরকার, বিরোধী দল এবং যত স্টেক হোল্ডার সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। অন্যান্য দেশের দিকে তাকালে আমরা সেটা দেখি, কিন্তু আমাদের এখানে আমরা সেখানে কিছুটা ঘাটতি দেখছি। আমরা ইউনিফাইড হতে পারছি না এই গ্লোবাল যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য। আপনি একটু কেন বললেন? একটু না, এই দেশের বিরোধী দলের সাইকিটা হচ্ছে চালের দাম বাড়ুক, তাইলে পাবলিক খেপবে, গভর্নমেন্ট বেকায়দা পড়বে। লোডশেডিং হোক, নিজে কষ্ট করবে, কিন্তু লোডশেডিং হলে সে নিজে কষ্ট, কিন্তু চাবে যে লোডশেডিং হোক, ইলেকট্রিসিটির কারণে পাবলিক খেপে যাবে। এটা কি রাজনৈতিক সংস্কৃতি? এটা হ্যাঁ, আমার শুনেন, রাজনৈতিক দলগুলোর কর্মী সম্প্রদায় যেটা আছে না, তারা তো আপনার ওইভাবে তো ভাবে না, রাষ্ট্র নিয়ে তো ওইভাবে ভাবে না। তারা ভাবে আমার দল কীভাবে ক্ষমতা যাবে। তা আমার দল কীভাবে ক্ষমতা যাবে মানে হচ্ছে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা। তো গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করতে গেলে যত নেগেটিভ ঘটনা ঘটবে তত তাদের লাভ। এটা কিন্তু একটা সাইকি। যাই হোক, ভিকটিম তো সেও কিন্তু সে তো বৃহত্তর স্বার্থে ওইটু সহ্য করে নিবে, বুঝছে। যাই হোক, মানে নিজের নাক কেটে অন্য যাত্রাভঙ্গ। আচ্ছা দেখেন, আমি ওই এটা একটু বলি, ওই যে মোবাইলে মানে ফেসবুকে যে সোশ্যাল মিডিয়া যে ফলসুট না, ফেসবুকের যে ফলসুট, মিথ্যাচার বা এই যে ম্যানিপুলেশন যেটা না, এইটা ধরতে পারার সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম। এবং লজিকে একটা কথা আছে যে অল দি প্রিন্টেড ওয়ার্ডস আর নট ট্রু। ছাপার অক্ষর হলেই সেটা সত্য না, এইটা লজিকে পড়ানো হয় কিন্তু। তো এই কথাটা কতজন লোকের কাছে গেছে। আপনি দেখবেন গ্রামে যে একটা লোক একটা কথা বললো যে এটা এরকম, আরেকজন বলছে ধর এটা ঠিক না, বলছে না পেপারে উঠছে। তার মানে সে মানে অপতথ্য ছড়ায় বেশি। হ্যাঁ, সে তার মধ্যে ধারণা আছে যে পেপারে যেটা উঠছে সেইটা মিথ্যা হইতে পারে না। তারপরে আবার ইত্তেফাকে উঠছে। এখন ইত্তেফাকে যে ভুল তথ্য আসতে পারে, হ্যাঁ, বা ইত্তেফাকের নাম বলে একটি পক্ষ চালাতেও তো পারে, ফটোকার্ড যেহেতু বানানোই যায়।
আচ্ছা না, আমি ইত্তেফাকের কথাই বলতেছি। ধরেন যে ওই ইত্তেফাকে মিস রিপোর্টিং হইতে পারে না, হতে পারে। হ্যাঁ, তো ইত্তেফাকে উঠছে বা এটা পেপারে উঠছে, তো ফলে এই যে ফলসহুড ম্যানিপুলেশন, এইটা কিন্তু ওনার কথা ঠিক আছে, এটা কিন্তু ব্যাপক জনগণের কাছে যায়। তারা যখনই একটা গ্রামে যারা ফেসবুক ব্যবহার করে, যখন তুমি দেখবে ওটা ভাববেই না সে হয়তো সাইদ কাম মানে কি ওটা কি নাম, ফটোকার্ড না না ওই যে ডাকসুর ভিপি, সাইদ সাইদ কামিনী। হ্যাঁ কায়েম। তাকে হয়তো চিনেই না, হ্যাঁ, কিন্তু সে দেখতেছে যে এটা হিন্দুয়ানি সংস্কৃতি, তখন বলছে আর তাই তো, এরকম আর কি ব্যাপারটা। এখন আপনার প্রশ্নটা কী ছিল যেন, যে ঐক্যবদ্ধভাবে, তাই না? ঐক্যবদ্ধভাবে দেখেন, আমি একটা টক শোতে বলছিলাম যে বাংলাদেশে দুই একটি ক্ষেত্রে ঐক্য হয়। একটা হচ্ছে এই ক্রিকেট খেলা যদি বাংলাদেশ খেলতে থাকে, ঠিক আছে, তখন একটা ঐক্য হবে, ঠিক আছে। মানে সবাই মিলে হ্যাঁ, সমর্থন আবার করে। পার্লামেন্টে ঐক্য হয় কখন? পার্লামেন্ট তো সব সময় আপনার অ্যান্টাগনিস্টিক, কিন্তু ঐক্য হবে কখন? যখন এমপিদের প্রিভিলেজ সুযোগ সুবিধা বাড়ানোর বিল উত্থাপন হয়, তখন দেখবেন সবাই এক, ঠিক আছে। সো এখানকার ঐক্যগুলি কিন্তু ইস্যুভিত্তিক এবং স্বার্থভিত্তিক, ঠিক আছে। জনগণমুখী না। না, যে একটা না জনগণ না, একটা গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, একটা বৃহত্তর স্বার্থের, আমার স্বার্থ জলাঞ্জলি দিব, এই ধরনের কোনো মেন্টালিটি যখন শুধুমাত্র তখনই তারা ঐক্যবদ্ধ হবে। যেমন ক্রিকেট যদি হয়, হ্যাঁ বাংলাদেশ জিতলে একটা বিরাট ব্যাপার, তখন সবাই দেখবেন যে এই খেলা দেখতেছে এবং করতেছে। আর একটা ঐক্য হইতে পারে, সেইটা তো আমরা এখনও তো সেই সিনারিও আসে নাই, সেটা যদি বিদেশি যদি কখনো আক্রমণ করে, বিদেশ যদি কখনো মানে শক্তি যদি কখনো আক্রমণ করে, তখন একটা ঐক্য হবে যে রাষ্ট্র বাঁচাইতে হবে। ৭১ যেটা হ্যাঁ ছিল। হ্যাঁ, কিন্তু এখন এইসব নিয়ে কিন্তু ঐক্য এটা আশা করা ঠিক না। হইতে পারে সেটা কিন্তু অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কিন্তু এসব ক্ষেত্রে তাদের মধ্যে একটা হ্যাঁ, কনসেনসাস ইন্ডিয়াতে হয় কি, ইন্ডিয়াতে ধর মুসলমান হিন্দু তো আছে, নানা রকমই আছে, দ্বন্দ্ব আছে। কিন্তু যখন রাষ্ট্রের ব্যাপার আসে তখন কিন্তু তারা আবার ঐক্যবদ্ধ। আর আমাদের ঐক্য হয় মাঝে মাঝে, ওই যে রবীন্দ্রনাথের ভাষায়, স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে নিভে গেল এই তার আনন্দ। ঐক্য হবে মুহূর্তকালের জন্য, হ্যাঁ, তারপর দেখা যাবে যে আবার কেন 5ই আগস্ট ঐক্য হয় নাই? 5ই আগস্ট ঐক্য হয়েছে কিনা, ঐক্য ছিল, তাই না? তো এগুলো ভেঙে গেল কেন? ঐক্যমত্য কমিশনে তো বৈঠকও হলো। হ্যাঁ, কেন ভেঙে গেল? এটা হবেই, এটা সোসাইটিতে দ্বন্দ্ব থাকবেই। ফলে এগুলি না, আমরা মূল জায়গায় আসি। এই যে আপনি বলতেছেন যে উগ্রবাদ, না, উগ্রবাদের এখানে যে চাষাবাদ হচ্ছে, হ্যাঁ, এই যে মানে ব্যাপক কাল্টিভেশন অফ এক্সট্রিমিজম, এইটার একটা বড় কারণ কিন্তু হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা খুব ত্রুটিপূর্ণ, এবং এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের বিজ্ঞান চেতনা গড়ে তোলার কোনো সুযোগ নাই। ছাত্রছাত্রীকে আধুনিক মনস্কতা, বিজ্ঞান মনস্কতা, বা আমাদের নিজস্ব সংস্কৃতি এগুলো না, এবং শিক্ষা ব্যবস্থা মানে আমাদের তো মাহবুব ভাই একটা বিষয় আছে, যে জাতি তার শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ, সেই জাতি তত বেশি এগিয়ে যায়, সেই জাতি তত বেশি উন্নত। হ্যাঁ, তো এখন এই যে শিক্ষা ব্যবস্থাটা নানাভাবে বিভক্ত হয়ে আছে, মাদ্রাসা শিক্ষা একরকম, ইংলিশ মিডিয়াম একরকম, বেঙ্গলি মিডিয়াম একরকম, এবং আমি জানি না মাদ্রাসা শিক্ষা, আমি খুব একটা ভেতরে যাই নাই, ওখানে আসলে কি শিক্ষা দেওয়া হয়, এটা কিন্তু এটা একটু ইনভেস্টিগেট করা দরকার। মানে ওখানে কি ধর্ম তো শিক্ষা দিতেই হবে, এটা তো এটা নৈতিক শিক্ষা, তাই না? কথার প্রশ্নটা সেখানে আসে, বিজ্ঞান শিক্ষাটাকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ, কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি একটা গল্প বলি, তাহলে মজা পাবেন আপনিও। সেটা হচ্ছে যে ইন্সপেক্টর আসছে স্কুলে, আসছে পরে ক্লাস 5-এ ঢুকছে, ওরা এই ফার্স্ট ব্লকে দাঁড়াইছে, পরে যে বৃষ্টি কেন হয় বলো, তো বলতেছে স্যার এখনকার বৃষ্টি না 1 ঘন্টা পরের বৃষ্টি। তো ইন্সপেক্টর তো একটু হয়েছে, বলছে বলো তো এখনকার বৃষ্টি। বলে স্যার তাহলে সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্প হয়, তো সেই উপরে উঠে সেইটা শীতল হয়ে ধীরে ধীরে পানির আকারে নিচে নামে, এটা বৃষ্টি হয়। বলছে 1 ঘন্টা পরের বৃষ্টি, বলে সেই বৃষ্টি হয় স্যার হজরত মিকাইল আলাইহিস সালামের আদেশে। তো ইন্সপেক্টর তো ঘাবড়ে গেছে, বলছে মানে? বলছে স্যার আপনি তো এখন আসছেন বিজ্ঞান ক্লাসে, 1 ঘন্টা পরে হবে ধর্ম ক্লাস, ঠিক আছে। তো এই যে মানে একটা শিশুকে যে এই যে 2 রকম শিক্ষা দেওয়া হলো, হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণ কি, হ্যাঁ, তো তার মধ্যে তো একটা কনফিউশন দেখা দিবে যে আসলে কোন কারণটা ঠিক, তাই না? কনফিউশন দেখা দিবে না, সে তো ওইভাবেই পড়তেছে, তাই না?
ফলে এইটা এই এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়, ধর্ম শিখবো আবার বিজ্ঞান মনস্কতা তৈরি হবে, এটা ডিফিকাল্ট টাস্ক, হ্যাঁ। এবং এইটার জন্য একটা গবেষণা দরকার, হ্যাঁ, যে আমাদের নৈতিকতার জন্য ধর্ম শিক্ষার যেমন প্রয়োজন, বা আমি যদি ধর্মীয়ভাবে বলি যে পরকালের জন্য আমাদের ধর্ম শিক্ষা প্রয়োজন, আবার এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে, এই পৃথিবীতে সাস্টেন করতে হলে, গ্লোবাল কম্পিটিশনে থাকতে হলে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ব্যাপারটা, এই দুটো কীভাবে সমন্বয় হবে, এইগুলি নিয়ে কেউ কিন্তু ভাবে না, এইগুলি নিয়ে কেউ ভাবে না, হ্যাঁ। এটা ছেড়ে দিছে আর কি, যে যেভাবে পারতেছে আর কি। এবং কোনো ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থা নাই। আমি এই কয়েক বছরে 3-4 বছরে আমি কয়েকটা দেশে গেছি, ইউরোপের 3-4, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা দেখলাম, এই যে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা দেখলাম, আমি জাপান থেকে আসছি 3 দিন আগে, জাপানের শিক্ষা ব্যবস্থা আমি সরাসরি দেখি রে, শুনছি আর কি, হ্যাঁ। তো সেখানে তো আপনার ডিসিপ্লিন থাকবেই, সেখানে একটা আধুনিকতা থাকবে, কারণ শিক্ষাটাই তাকে প্রজন্মকে সেভাবে গড়ে তুলতেছে, ঠিক আছে। তা আমাদের তো এগুলো নাই, এগুলো নিয়ে কেউ ভাবেও না, হ্যাঁ, ইত্যাদি। আমরা একটু এ বি এম মোশাররফ হোসেন ওনার কাছ থেকে একটু শুনি। মোশাররফ ভাই, এই জায়গাগুলো নিয়ে তো আসলে কাজ করার সুযোগ আপনাদের আছে, আপনারা এগুলো নিয়ে কি কাজ করছেন? না হয় আমরা যতই এই টক শোতে বলি বা সেমিনার সিম্পোজিয়ামে বলি, আসলে তো কাজ হবে না যদি আমাদের ভেতর থেকেই যদি পরিবর্তনটা না আসে। না, আপনি কামাল ভাইয়ের সাথে আমি অনেকটা একমত। আমাদের দেশের সবচেয়ে আরেকটা সংকট কি, আপনি সেটা কি একবার কখনো চিন্তা করেছেন? সেটা হলো, ধরেন এখন বিএনপি গভর্নমেন্ট, সে তার চিন্তা চেতনা, তার দর্শন অথবা বিশ্বকদের মতামতের ভিত্তিতে একটা শিক্ষা ব্যবস্থা শুরু করলো। আপনারা দেখবেন গভর্নমেন্ট চেঞ্জ হলো, নেক্সট গভর্নমেন্ট এসে এটা কিন্তু ব্যবস্থা চেঞ্জ করে দেয়। এই যে একটা দলীয় এজেন্ডা হিসাবে দেখা হয়, শিক্ষায় রাজনীতিকরণ, হ্যাঁ, রাজনীতিকরণ বলেন বা তার নিজস্ব দর্শন বলেন, যেটা আপনি বলতে পারেন। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাই কিন্তু যে কথাটা বলছে যে আমাদের ইনক্লুসিভ শিক্ষাটা কিন্তু আমাদের হচ্ছে না। আপনি দেখেন, আমি কামাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি দেখবেন আমরা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতাম একটা প্রগতির পথে চলে যাচ্ছে, দেশ ছিল। এবার আমি একটা বলি, আমি এটা খারাপ কিছু বলছি না, আমি নেগেটিভ হিসেবে আমি দেখছি না। এবার দেখবেন ডাকসুতে একটা নির্বাচন হয়েছে, 7 জন ভিপি ক্যান্ডিডেটের মধ্যে 6 জনেরই ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। কেবল খেয়াল করেছেন কিনা এটা? একজন শুধু, তাও হিন্দু কমিউনিটির লোক, হয়তো মাদ্রাসা যাওয়ার সুযোগ ছিল না। তো এই যে একটা সামাজিক পরিবর্তন, এটা যে মনোজগতের একটা পরিবর্তন, এইটাও কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা কেন হচ্ছে। সুতরাং আপনাকে একটা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা তো সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। এবং আমাকে একটা, যেমন আপনি মনে করেন আজকে আমেরিকাতে একসময় বাইডেন ছিল, এখন ট্রাম্প আছে না, কিন্তু ওদের ফরেন পলিসির ব্যাপারে কিন্তু কারণ ট্রাস্ট করতে পারবে না। আমেরিকার ইন্টারেস্টের ব্যাপারে কিন্তু কেউ ইন্টারফেয়ার করে না। এবং দেখবেন যে আমেরিকার স্বার্থে যেখানে যে স্টেপ নেওয়া দরকার সেটা বাইডেনের নিয়েছে ট্রাম্প। ওই যে কথাটি বললো যে ইসরায়েলের ব্যাপারে দেখবেন বাইডেনও যেটা চিন্তা করছে, ট্রাম্পও একটাই সেটা চিন্তা করে, এর বাইরে কিন্তু তারা যায় না। কিন্তু আমাদের দেশে দেখবেন যে এই যে একটা ইউনিফাইড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা তো নির্বাচনের আগে বলেছিলেন যে সবাই মিলে দেশটা গড়ব, আমরা তো করেছি, আমরা তো এখনো পর্যন্ত আপনি দেখেন আমাদের আজকে 54 দিন, কিন্তু এই 54 দিনের মধ্যেই বিরোধী দল রাজপথে উত্তপ্ত করবার জন্যই তো নানান ধরনের, এখন তার ইন্টেনশনটা কি, এইটাকে আপনাকে চিন্তা করতে হবে। আমি যদি মনে করি তার ইন্টেনশনও তো গণতন্ত্র বলেছিল, গণতন্ত্র বলতে পারে, কিন্তু অ্যাক্টিভিটিসটা কি আপনাকে সেটা তো দেখতে হবে। তারা কি অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে? অগণতান্ত্রিক না, এখানে একটা পলিটিক্যাল ইন্টারেস্ট বলে একটা কথা আছে। অর্থাৎ এবার আপনি যাই বলেন, আপনার যদি যে কথাটি কামাল ভাই বলেছে, আপনার জামাতের নেতারা যারা ছিলেন গত নির্বাচনে, তাদের দু একটা বক্তব্য আপনি যদি শোনেন, তাদের হয়তো বা, আমি জানি না কতটুকু, আমি আমার বিষয়, হয়তো জামাতের অনেকের সাথে আমরা আলাপ আলোচনা যখন করেছিলাম, তাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, তারা কিন্তু ক্ষমতায় চলে আসছে। কামাল ভাই এরকম একটা কনফিডেন্স ছিল। যেমন শাহজাহান চৌধুরী বলেন, আমরা ক্ষমতায় নির্দিষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে। অথবা এই যে মানুষকে একটা জায়গায় নিয়ে যাওয়া, যে বিশেষ করে আমাদের দেশের মানুষ কিন্তু ধর্মভীরু। আপনি ধর্ম দিয়ে যতটুকু মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, ধর্মপ্রাণ হতে পারিনি, ধর্মকে অন্য কোনো অস্ত্র নাই, উইপেন্স নাই যা দিয়ে মানুষকে আপনি এত কাবু করতে পারেন। সেটি দিয়েই তো উগ্রবাদের চাষাবাদ হচ্ছে। এবং এই যে ধর্মীয় একটা বিশ্বাস দিয়ে মানুষকে যে একটা দিকে টার্ন করানো, এইটাই আমাদের জন্য বড় সমস্যা। সেইটি তো হচ্ছে সরকারের
কাজ করার সবচেয়ে বড় জায়গা, এটা শুধু এই জায়গাটি শুধু একটা সরকার পারবে না। আপনি এই সমাজ সরকারের তো উদ্যোগ নিতে হবে। সরকারের কিছু নির্দিষ্ট এজেন্ডা থাকে, তার কিছু বাইন্ডিংস থাকে। যেমন আপনি বললেন সংসদ সদস্য, আমরা সংসদে গিয়ে দেখেছি ওখানে কিছু কার্যপ্রণালী আছে, আপনি পছন্দ করেন বা না করেন উপায় নেই, আমাকে ওই সিস্টেমটা মেনটেন করতেই হচ্ছে। তো আজকে রাষ্ট্র সরকার কিন্তু একটা নির্দিষ্ট এজেন্ডা চলে, তাকে রাষ্ট্রের ধরেন আপনি মনে করেন এখন একটা মন্ত্রণালয় থাকবে, একটা সচিব থাকবে, তার অন্য কর্মচারী থাকবে, মন্ত্রী থাকবে, এই স্ট্রাকচার আপনি কীভাবে ভাঙবেন? আপনি তো ভাঙতে পারছেন না। যার কারণে এটা শুধু একটা যে কোনো সরকার পারবে না, এটা সরকার আছে, নাগরিকরা যারা আছে, যারা এই সমাজের বোদ্ধা, এদের সবাইকে এক জায়গায় আসতে হবে যে আমি একটা নির্দিষ্ট জায়গায় আমি যাব, এখানে আমার রাজনীতি নাই, এখানে আমার কোনো অন্য দর্শন নাই, আমার কিছু নেই, এখানে একটাই, সেটা আমার দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া। এই জায়গায় যদি আমরা পুষতে যতদিন না পারবো, ততক্ষণ আমাদের ধর্মীয় বিভাজন থাকবে, রাজনৈতিক বিভাজন থাকবে, রাজনৈতিক বিভাজন থাকতেই পারে। আমার একটা নির্দিষ্ট এজেন্ডা থাকবে, আমি কিভাবে আপনাকে বা আমার, যেমন বিএনপি, এখন একটা গোষ্ঠী আছে, বিএনপিকে কিভাবে ফেল করে দেওয়া যায়, বিএনপি ফেল করলে মনে হয় যে আমার হয়তো একটা সুযোগ আসতে পারে। এই যে আন্তর্জাতিক বাজারে যে তেলের ক্রাইসিস বা জ্বালানির ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের সময় সারা বিশ্ব বিভিন্ন দেশ তারা দেখছি দলমত সবাই এক হয়ে কাজ করছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আপনারা কি চেষ্টা করেছেন সংসদে? আমরা সংসদে কিন্তু এটা নিয়ে আমাদের পক্ষ থেকে আমাদের জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী কথা বলেছেন, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বিরোধী দল এটা নিয়ে আরও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কিন্তু সেইটা কিন্তু আমরা দেখি নাই, এক। আর দ্বিতীয়ত আমরা যেটা আমাদের পক্ষ থেকে বলেছি যে দেখেন আপনি, কারণ বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি লাগবে এর একটু কিন্তু সরকার একটা হিসাব আছে, আমাদের হিসাবে, রাষ্ট্রের হিসাবে কোনো জ্বালানি সংকট নাই, ম্যানেজমেন্টও না, এটা হলো জনগণের মধ্যে একটা অস্থিরতা। জি, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব, এই সংকটটাকে আরো বেশি ঘনীভূত করছে। মোশাররফ ভাই, আপনার কাছ থেকেই শুনবো এই জ্বালানি নিয়ে আরো আলোচনা। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে মোশাররফ হোসেন আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমাদের দেশে আপনি দেখবেন আমাদের দেশের ডিমান্ডটা কি, আমাদের দেশে আমাদের প্রায় 63.6% গণপরিবহন আমার ডিজেল ব্যবহার, ডিজেলটা হলো আমাদের দেশে সবচেয়ে বেশি ডিমান্ড। পেট্রোল করে অনলি 6 পয়েন্ট সামথিং, আর 6.8% করে অকটেনটা আমাদেরকে আনতে হয়। কিন্তু পেট্রোল অকটেন আমাদের এখানে উৎপাদন হয়, ডিজেলটা আনতে হয়। কিন্তু আপনি এখন দেখেন সেই হিসাবে কিন্তু এখানে সংকট তৈরি হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি হিসাব দিই, আমাদের দেশে এক মাসে 36,000 মেট্রিক টন এক মাসে দরকার হয়, কিন্তু বাংলাদেশে আগামী মে মাস পর্যন্ত যেই পরিমাণ জ্বালানি দরকার সেটা সরকারের কাছে মজুদ আছে। তাহলে আমার তো ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কেন ক্রাইসিসটা হচ্ছে? তাহলে আমরা রাস্তায় দীর্ঘ লাইন, আমি দেখতেছি আপনি দেখবেন, আপনাকে ট্রাস্ট একটা ফিলিং স্টেশন আছে প্রধানমন্ত্রীর কাছে, সেখানে আপনি মার্চ 2025-এর যদি 25শে মার্চের আপনি হিসাব দেখেন, সেখানে ডেইলি তাদের বিক্রি ছিল 16,050 লিটার অকটেন। এই বছর 25শে মার্চ 26 ওখানে তাদের ডিমান্ড হলো 39,150 লিটার টাকা বিক্রি করেছে। হঠাৎ করে কি মানে গাড়ি কি বেড়ে গেল? অর্থাৎ একটা মহল একটা কৃত্রিম ক্রাইসিস করার জন্য অতিরিক্ত তৈল মজুত করছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আপনারা দেখবেন গাজীপুর থেকে পাওয়া গেছে, নেত্রকোনা থেকে পাওয়া গেছে, আপনার ওই যে রাজশাহীর ওখান থেকে পাওয়া গেছে। তেল তো খাদ্যপণ্য না, তাহলে এটি তো ব্যবহার করতে হবে। এই যে অধিক হারে ব্যবসা এবং একটা সরকারকে একটা বেকায়দা ফেলাবার জন্য একটা কোনো মহল এই কৌশলটা অবলম্বন করছে, এক। তারপর আরও দেখেন আপনি, এইরকম একটা হুন্ডা যদি ডেইলি 3 লিটার বা 4 লিটার যদি সে তৈল নেয়, সে কিন্তু সারাদিন চলতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন গোয়েন্দা বা অনুসন্ধান করে রিসার্চ করে দেখা গেছে যে একটা হুন্ডা ডেইলি এরকম স্যাম্পলিং দেখা গেছে, একই হুন্ডা 5 বার ডেইলি নিচ্ছে, 25 লিটার তৈল দিচ্ছে। 25 লিটার তো হুন্ডার ট্যাঙ্কিতে মানে ধারণ ক্ষমতাও নেই। 5 লিটার নিতে পারে, 11 লিটার পর্যন্ত সর্বোচ্চ নিতে পারে। ওই তো না, 25 না, সে 5 বার নিয়েছে, এরকম রেকর্ড আছে। আচ্ছা, নিয়ে এসে রেখে এসে আবার নেয়, রেখে আসে। তো সুতরাং এইগুলিতে আমরা মনে করি একটা সুপরিকল্পিত একটা ক্রাইসিস তৈরি করতে। এটা কি প্যানিক বাইং না ইন্টেনশনাল বাইং? ইন্টেনশনালি এগুলো করতেছে। আপনাকে একটা বলতে, আমাদের সংসদে আমাদের মন্ত্রী বলেছে, আপনি দেখবেন যশোরে
যশোর শহরের মধ্যে একটা পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্পের যিনি মালিক উনি হলো পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি টানিয়ে রেখেছে সাইনবোর্ড যে এখানে তেল নেই। তেল নেই। পরে যখন ডিসির নেতৃত্বে ওখানে রেড দিয়ে দেখা গেল বিপুল পরিমাণ তেল 29,000 লিটার পাওয়া গেল। তো এই ধরনের কোন কোন মহল ক্রাইসিস করে গভর্নমেন্টকে একটা বেকায়দায় ফেলে যেতে চায়, কিন্তু আমরা একেবারে জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই কোনো জ্বালানির কোনো কিন্তু হরমুজে তো নতুন করে শান্তি আলোচনা তো হলো হরমুজ না। নয়। এখানে দেখেন আমাদের বাংলাদেশের একটা সুবিধা হলো কি, আপনি হরমুজ প্রণালী দিয়ে যখন আসে, এর বাইরেও আমরা এখন রাশিয়া থেকে তৈল আমদানি করার চেষ্টা করছে, ভারত থেকে তৈল আমদানি করছে, যেখানে সিঙ্গাপুর থেকে স্টক মার্কেট থেকে কেনার চেষ্টা করছে। সুতরাং সরকার আন্তরিক, এবং আপনি দেখেন আমাদের সংসদে কিন্তু বিবৃতি দিয়ে মন্ত্রী বলেছে কিন্তু আপনারা ডেইলি প্রত্যেকদিন তো সাবসিডির পরিমাণ বাড়াচ্ছেন। 167 কোটি টাকা আমরা ডেইলি সাবসিডি এই দিই। সাবসিডি তো জনগণের উপরে চাপবে না একটা সময় গিয়ে? এখন তো আপনাকে একদিকে ক্রাইসিস মোকাবেলা করতে হলে তো অনেক কৌশল আমরা দেখেন পার্শ্ববর্তী ভারত দাম বাড়িয়েছে, অন্য বিশ্বের অনেক দেশ বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো দাম বাড়াই নাই। আজকে আমি দেখলাম, সর্বশেষ আমি দেখলাম আজকে একটা মন্ত্রী পরিষদ কমিটি হয়েছে, তারা পর্যালোচনা করবে যে আগামী এই ক্রাইসিস, যেমন আপনি জানেন যে আলোচনা বেঁচতে গেছে ইরানারি, সুতরাং আগামী দিনে আমরা আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারি, যার জন্য আমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা দরকার, কারণ দেশটা তো চালাতে হবে। আর যারা দেশ পরিচালনা করে আপনি জানেন জনগণ কিন্তু টোটাল লাইবিলিটিটা তাদের উপরে দিতে চায়, এবং এটা আমি মনে করি দেওয়াটাও যৌক্তিক। তো যার জন্য আমরা কিন্তু খুবই আন্তরিক যাতে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়, এবং আপনি দেখবেন সিকিউরিটি, এবং এই গরমে তো বিদ্যুতেরও ঘাটতি হবে। আরেকটা জিনিস আপনি দেখেন যে আরেকটা সংকট আমরা কিন্তু আছি, সেটা হলো আমাদের চেয়ে ভারতে কিন্তু পার লিটারে 23 টাকা দাম বেশি ডিজেলের। তো সুতরাং এখানে চোরাচালানোর একটা সুযোগ আছে, যার জন্য সীমান্তে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু আপনি একটা ট্যাগ অফিসার করে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আপনাকে দেখতে হবে গভর্নমেন্টের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে কিনা। এটা যদি থাকে তাহলে গভর্নমেন্টকে আপনি ব্লেম দিতে পারেন, কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে, এখন জনগণ আমরা ব্লেম দিচ্ছি না, আমরা জাস্ট সতর্ক বলছি এর জন্য সবার সহযোগিতা এই মুহূর্তে দরকার। যে সহযোগিতা পাচ্ছেন না আমাদের অনেকে তো এটা নিয়ে কনস্পিরেসি করছে, নাহলে আপনি কেন মজুত করবে? আচ্ছা আচ্ছা, কেন পুকুরে লুকিয়ে রাখবে, কেন আপনি মাটির নিচে লুকিয়ে একটু মাহবুবের কাছ থেকে শুনি। শুধুই কি কনস্পিরেসি না মিসম্যানেজমেন্ট আছে? আমি বলতেছি শুধুই আন্তরিকতা বড় ব্যাপার না, আন্তরিকতা এবং দক্ষতা দুইটা লাগবে। কিন্তু আমি আন্তরিক, কিন্তু আমি ম্যানেজমেন্টটা জানি না, সেক্ষেত্রে কিন্তু আন্তরিকতা উইল নট ওয়ার্ক, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে সংকট যদি না থাকে তাহলে ফার্নেস অয়েলের দাম বাড়ানো হলো কেন? এটা কারণটা কি? এবং জানেন আপনি, লোডশেডিং কিন্তু মৃদু শুরু হয়ে গেছে। কীরকম আমি বলি, আমার বাসায় কিছুক্ষণ কারণ ছিল না সন্ধ্যার দিকে, আমি এই স্টুডিওতে ঢোকার আগে পাটগ্রামে ফোন করছিলাম আমার এক ছাত্রীকে। সে আমাকে বললো যে 2 ঘন্টা ধরে কারেন্ট ইলেকট্রিসিটি নাই পাটগ্রামে। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে ফোন করছি। 2 ঘন্টা মানে আমার শো দেখবে, বলো যে 2 ঘন্টা ধরে কারেন্ট নেই, কীভাবে শো দেখবো, এরকম আর কি ব্যাপারটা। এখন কথাটা হচ্ছে মানে ফার্নেস অয়েলের যে দাম বাড়লো, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে, সংকট না থাকলে তো এটা বাড়ার কথা না। এবং দেখেন একটা কিন্তু খুব ফ্রাইটেনিং সিচুয়েশন আসতেছে, আপনার ফার্নেস অয়েলের মজুদ কত আছে, এবং এখন নতুন করে করতে গেলে কতদিন লাগবে এটা আসতে, মজুদ শেষ হয়ে গেলে পরবর্তী চালান আসার মধ্যবর্তী সময়টা কীভাবে থাকবে, হ্যাঁ, লোডশেডিং কতটুকু হবে, এবং যদি তখন ইলেকট্রিসিটি না থাকে তাইলে যে সেচ প্রবলেম যেটা আছে আমাদের, যে ইরি ধানের যে সেচ প্রবলেম, এবং সেটা যদি ব্যাহত হয় তাহলে আমাদের ফুড সিকিউরিটি হ্যাম্পার্ড হবে। আচ্ছা, তারপরে ইলেকট্রিসিটি যদি না থাকে তাইলে কলকারখানায় কাজ বন্ধ থাকবে, ছাঁটাই হবে। এটা কিউমুলেটিভ এফেক্ট কিন্তু অনেক অনেক বেশি। কিন্তু সুতরাং ইলেকট্রিসিটিকে নিরবচ্ছিন্ন রাখার জন্য এই মানে কি ফার্নেস অয়েল এইটাকে আমাকে ইনশিওর করতে হবে। দেখেন সমস্যা কিন্তু আছে, নাই যে তা না, কিন্তু যেমন ধরেন ম্যানেজমেন্টের সমস্যা আছে না, ম্যানেজমেন্ট একটা তো হচ্ছে যে আমি ওই দিকে যাচ্ছি না। দেখেন একটা বলি যে 1 লাখ টন মানে অপরিশোধিত তেল ভর্তি একটা জাহাজ, সেইটা 2 মার্চ থেকে হরমুজ প্রণালীতে আটকে আছে, ঠিক আছে। এবং এইটা যখন হয়েছে ওই মানে পার হবে আর কি, তখন লেবাননে ইসরায়েলি অ্যাটাক হয়ে গেল, পরে এটা আবার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো এখন মানে হরমুজ প্রণালী একটা সমস্যা, তারপরে যে এই যে রাশিয়া থেকে যে তেল কেনার ব্যাপার না, রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারটাও কিন্তু অনেক ডিফিকাল্ট। আমেরিকার এক ধরনের মানে এম্বার্গো আছে, তাই না, এটা ডিফিকাল্ট। তারপর স্পট মার্কেট তো অনেক দাম।
হ্যাঁ, এটা যে আপনি কিনবেন, হ্যাঁ, না, এখন তো ক্রাইসিসের জন্য আপনি কি করবেন? না, এটা টাকাটা তো জনগণের টাকা। জনগণ হ্যাঁ, অবশ্যই না, এবং টাকার পরিমাণ কিন্তু কম না। আমি একটা এস্টিমেট দেখলাম, সেটা হচ্ছে যে এন্টায়ার সিচুয়েশন থেকে ওভারকাম করতে $5 বিলিয়ন লাগবে। ন্যূনতম হচ্ছে $2 বিলিয়ন, $2.5 বিলিয়ন, এটা কিন্তু লাগবে। এবং দেখেন, এটা কিন্তু এটা অ্যালার্মিং। বাংলাদেশ ব্যাংক বলতেছে যুদ্ধটা যদি কিছুদিন অব্যাহত থাকে, তাইলে আপনার রেমিটেন্স ফল করবে, রিজার্ভ 24 বিলিয়নে নেমে আসবে, ইনফ্লেশন 12% ছাড়াই যেতে পারে। মানে রেকর্ড। হ্যাঁ, বুঝছেন এরকম হবে। এটা কিন্তু না, ঠিক আছে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, কিন্তু এটা কিছুদিন যদি কন্টিনিউ না, করে। যুদ্ধ যদি কন্টিনিউ করলে এই চিন্তা তো সবাই আমরা করতেছি যে বিরাট একটা সংকটে পড়ে যাবে। আচ্ছা, এই 12%-এর বেশি হবে ইনফ্লেশন, 24 বিলিয়ন হচ্ছে রিজার্ভ, তারপরে ডলারের বিপরীতে টাকার মান কমে মান যাবে, ফল করবে। ইত্যাদি নানা রকম সমস্যা কিন্তু আছে। হ্যাঁ, মানে চিন্তার বিষয় কিন্তু আছে। এখন যেটা মানে একটা সমস্যা তৈরি করতেছে এই যে এইসব ম্যানিপুলেটর যারা, হ্যাঁ, যারা সিন্ডিকেট বলেন, মজুদদার, সেগুলির ব্যাপারে ড্রাস্টিক অ্যাকশনে যেতে হবে, একেবারে ড্রাস্টিক অ্যাকশন। হ্যাঁ, যেখানে ধরা পড়বে মজুদ বা যেখানে ম্যানিপুলেশন, সেখানে যাতে মানে একদম মানে তড়িৎ ব্যবস্থা এবং বড় ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর সবচেয়ে বড় কথা কি দেখেন, এই যে যুদ্ধটা না, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা স্যাটিসফাইড হবে যে ইরান নিউক্লিয়ার পাওয়ার করবে না, ততক্ষণ পর্যন্ত টুকটাক চলবে। কিন্তু মানে যুদ্ধটা চলবে এটা কোনো না চলবে কোনো টুকটাক, ফর্মে। হয়তো বড় ধর ম্যাসিভ ওয়েতে হবে না, কিন্তু টুকটাক চলবে। হ্যাঁ, এবং এইটা আলটিমেট, এটা তো আমাদের কোনো দোষ নাই, ইটস এ গ্লোবাল ক্রাইসিস। আমরা ভিকটিম। এখন এই অবস্থা থেকে কীভাবে উত্তরণ করা যায়, এটা আমি আজকে একটা টক শোতে রেকর্ড করছে আমার, সেটার একটা টাস্ক ফোর্স করা উচিত, যে এই মানে এনার্জি সিকিউরিটিকে এনশিওর করার জন্য কি, মানে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে, তারা মানে আইডেন্টিফাই করবে, সেভাবে যতটা সম্ভব মেজার নিতে, যেগুলি সরকারের নিয়ন্ত্রণে নাই, সেটা তো আর বলার কিছু নাই। সরকার যেগুলো পারে ম্যাক্সিমাম, একেবারে অপটিমাম, মানে কি ইউটিলাইজেশন অফ এফিসিয়েন্সি, হ্যাঁ, দক্ষতার অপটিমাম ইউটিলাইজেশন করে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। তারপরে যদি ফেল করে, মানে যদি সেটা তো বৈশ্বিক এটা তো কিছু করার নাই। হ্যাঁ, যে মাহবুব ভাই, আপনার কাছ থেকে আরও শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। মাহবুব কামাল ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, আগামীকাল 1433 বাংলা নতুন বছর। প্রথম দিনে আমাদের প্রত্যাশা থাকে, আমরা সবসময় একটি গান গাই যে দূর হয়ে যাক যাক বছরের আবর্জনা। বছরের নানান ধরনের জঞ্জাল থাকে, আবর্জনা থাকে, দ্বন্দ্ব থাকে, সংঘাত থাকে। এগুলো দূর করে আগামীকাল আমাদের মধ্যে কি সম্প্রীতি বা ঐক্য বা জাতিগতভাবে আমরা এক হতে পারবো? দেখেন, সমস্যাটা শহরে, বুঝছেন, গ্রামে কিন্তু এত সমস্যা নেই। গ্রামে দেখবেন নতুন হালখাতা হচ্ছে, তারপরে কি বলে যে নানা রকম পিঠা পার্বণ, এই সেই ইত্যাদি, বৈশাখে যেসব হয়। এই শহরে এই রাজনীতির কূট চালে পড়ে এই শহরের বৈশাখের উৎসবগুলি কিন্তু শহরেই তো আবার বেশি উদযাপিত হয়, সমস্যা হয়। যেমন ধরেন যে মঙ্গল শোভাযাত্রা, না, এইটা নিয়ে একটা অযথা একটা বিতর্ক, একটা শব্দ। দেখেন, এটা কোনো কথা? প্রতিটা ভাষাই তো অন্য ভাষা থেকে অ্যাবজর্ব করে শব্দ। ভাষা তো মানে নিজস্ব কোনো ধর্ম নাই। এখন ধরেন মঙ্গল শব্দ, তাহলে মঙ্গল গ্রহের নাম কি রাখবেন আপনি? মঙ্গলবার কি হবে? তারপরে ধরেন বাংলাদেশে বহু জায়গা আছে নাম হচ্ছে কালীগঞ্জ, আপনি কি করবেন? ঈশ্বরের জায়গায় আপনি কি বসাবেন? হ্যাঁ, তো এগুলি না খুবই বাজে বিতর্ক আর কি। ফলে এই কেন এগুলি করি আমরা, একটা ইস্যু খুঁজতে। দেখেন, বাংলাদেশের মতো কোনো দেশে এত সিলি ব্যাপার নিয়ে বিতর্ক হয় না, এবং বিতর্ক তো দূরের কথা, মারামারি তো দূরের কথা, বিতর্কও হয় না। খুবই সিলি ব্যাপার, কিন্তু এগুলি অযথা। ওই যে বলে না যে নেই কাজ তো খই ভাস। হ্যাঁ, যেহেতু কোনো পজিটিভ চিন্তা করতে পারে না, ভবিষ্যৎ দেখতে পারে না, হ্যাঁ, তখন করে কি যে এইসব আদের কিছু জিনিস আছে সিলি ব্যাপার নিয়ে, এগুলি নিয়ে বিতর্ক তুলে একটা মাঠ গরম করতে থাকে।
এবং এখন দেখবেন আমি 5ই আগস্টের পরে একটা জিনিস দেখতেছি, আপনারা দেখতেছেন কিনা জানি না, অনেক ফিলোসফারের জন্ম হয়েছে কিন্তু 5ই আগস্টের পরে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। হ্যাঁ, ফিলোসফার, কেউ রুশো, কেউ ভল্টেয়ার, কেউ বার্ট্রান্ড রাসেল, আবার পলিটিক্যাল সায়েন্টিস্টও বেরোচ্ছে, হবস, লক, তারপরে আপনার ম্যাকিয়াভেলির সংখ্যা বেশি, কারণ ম্যাকিয়াভেলি বলছে যে রাজনীতি করতে গেলে ধূর্ত হইতে হয়। তো এখন ম্যাকিয়াভেলির সংখ্যা বেশি হয়ে গেছে আর কি। তো এখন দেখেন সব ফিলোসফাইজ করতেছে, সব কিছু নিজের মতো ব্যাখ্যাত করতেছে, এই করতেছে, হ্যাঁ, এবং এই ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যাও করছে। এবং এটা ন্যারেটিভের যুগ হয়ে গেছে, বুঝছেন? এখানে সত্যের কোনো বালাই আসলে ন্যারেটিভ কি বোঝে যারা ন্যারেটিভ করে? হ্যাঁ, ন্যারেটিভ যে কি জিনিস, এই জিনিসটা অনেকেই তো বোঝে না। ন্যারেটিভ মানে এই যে একটা গল্প বানায় আর কি, একটা গল্প বানায়, এটা ভেতরে যায় না, ভেতরে না গিয়ে হয় কি ওই একটা বানায় দিল আর কি, অপতথ্য ছড়িয়ে হ্যাঁ, দেয়। এবং এই যে একটা আমি সেদিন একটা একটু ছোট করে বলবেন, এই আমরা সেদিন শেষের দিকে একটা যাই। শোতে বলছিলাম, যেমন ধরেন যারা বলতেছে যে 72-এর সংবিধান ফেলে দিতে হবে, তাই না? তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন 72-এর সংবিধান পুরোটা তারা পড়ছে কিনা, পড়ে না কিন্তু। তারপরে আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন যে আমি 94 না 95 সালে আমি বেলি রোড দিয়ে যাচ্ছি, একটা মিছিল যাচ্ছে, সালমান রুশদির ফাঁসি চাই, সালমান রুশদির ফাঁসি চাই। তাই আমি একজন লোককে ডাকলাম যে ভাই সালমান রুশদি কী করছে, হ্যাঁ, তারপরে তো করছে নবীর অবমাননা করছে ইত্যাদি। তাই বলে কীভাবে অবমাননা করছে? আমি বললাম যে স্যাটানিক ভার্সেসটা কী, কয়েকগুলো বুঝি না, নবীর অবমাননা করছে। কিন্তু দেখেন সে জানেই না যে সালমান রুশদি কীভাবে নবীর অবমাননা করছে, সে জানেই না, কিন্তু সে ফাঁসি যাচ্ছে আর কি। তো এইরকম বাংলাদেশে তো এরকম হচ্ছে আর কি, হ্যাঁ, কিছু বুঝি না শুনি না, আন্দাজে স্লোগান দিচ্ছি, আন্দাজে ইয়ে করতেছি। হ্যাঁ, যৌক্তিকভাবে যদি একটা কিছু উপস্থাপন করা যায়, হ্যাঁ, যদি যৌক্তিক, হ্যাঁ, যে মঙ্গল শোভাযাত্রা করা যাবে না, এইটার যুক্তি এই, সেইটা তো পাচ্ছি না, তাই না? আমরা প্রত্যাশা করি যে এই যে নতুন বছর, নতুন দিন, নতুন সম্ভাবনার দ্বার খুলুক। মোশাররফ ভাই, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই। না, অবশ্যই আমরা তো নতুন সম্ভাবনার দুয়ার খুলবে সবই কিনা? সম্ভাবনা, আমরা তো চাই আগামী দিনে আমাদের সূচি হব। কিছুতে একটা ইতিবাচক প্রভাব আমাদের মধ্যে পড়ুক, রাজনীতিতে একটা সুবাতাস হোক, রাজনীতি নেতাদের মধ্যে একটা ঐক্যমত তৈরি হোক, আমাদের সাহিত্য মানে আবর্জনা দূর করে আমরা কি সূচি হব? বাংলাদেশের শুরু যদি আপনি না করতে পারেন, এই গ্লোবাল ওয়ার্ল্ডে কিন্তু আপনি টিকতে পারবেন না কম্পিটিশন। আমরা যদি নিজেদের মধ্যে হানাহানি এই ছোট্ট ছোট্ট বিতর্কগুলি আমরা করি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আমাদের এই সমস্যাগুলি বাড়বে বরং কমবে না, যার জন্য আমাদের উচিত আমাদের সামনে এগিয়ে যাওয়া। জি, ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন এমপি, আপনাকে ধন্যবাদ মাহবুব কামাল, আপনাকেও। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুরো প্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন। আবারও নতুন বাংলার বছর 1433-এর শুভেচ্ছা জানাচ্ছি।